বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য অর্থাৎ আমাদের কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সরকারের দুজন সাবেক মন্ত্রী, বাইরে রয়েছেন বাংলাদেশের সম্পাদী দলের সাধারণ সম্পাদক, ক্ষমতাসীন জোটের, এটি এখন 14 দলীয় জোটের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার দিলীপ বড়ুয়া, অনেকেই মনে করেন যে এখন দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, কিন্তু একটা তীব্র রাজনৈতিক সংকটও রয়েছে। সো এই সংকটের সমাধানটা কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। তবে আমাকে যেহেতু আপনি প্রশ্ন করেছেন রাজনৈতিক স্থিতিশীলতার সম্পর্কে, আমি আপনার সাথে এই পথে একমত। বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান। গত বছর এমন দিনে যে ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের নৈরাজ্যিক পরিবেশ সৃষ্টি করেছিল। হত্যা, বাসে আগুন, বিভিন্ন রকম অপকর্ম, অপতৎপরতা ছিল। নির্বাচনে 5 জানুয়ারি নির্বাচনের পর বর্তমানে সবচেয়ে একটা কমফোর্টেবল অর্থাৎ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে বলে আমার দৃষ্টিতে আমি মনে করি এই জায়গাটা। তবে আপনি যে রাজনৈতিক পজিশন অপোজিশনের যেই দ্বন্দ্ব, অর্থাৎ বিএনপি যারা আগে পজিশনে ছিলেন, অপোজিশনে ছিলেন, বর্তমানে অপোজিশন হিসাবে আছেন, সংসদে নয় এমনি রাজনৈতিক অঙ্গনে অপোজিশন হিসাবে আছেন, অথবা তারা ক্ষমতা যাওয়ার জন্য আবার প্রচেষ্টা চালাচ্ছেন, নির্বাচনের কথা বলছেন এবং কথিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বারবার বলছেন। তবে আমার ধারণা হচ্ছে এর একমাত্র মীমাংসা হচ্ছে আর একটা নির্বাচন, এবং সেই নির্বাচন আমরা মনে করি 2019 সালে অনুষ্ঠিত হবে, এবং ওই নির্বাচনের মধ্য দিয়েই রাজনৈতিক যে বর্তমান যে সংকট, এক ধরনের সংশয়, দ্বিধা, অনিশ্চয়তা, এগুলার অবসান ঘটবে বলে আমার মনে হয়। অ্যাডভোকেট নিতা রায়চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব এবং দিলীপ দাকে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সংকট, এই যে দুইটি বিষয় নিয়ে যেটা আপনি উত্থাপন করলেন আজকের এই আলোচনা, আমার বিবেচনায় দেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা নাই। স্থিতিশীলতা যদি স্থিতিশীলতা নেই, সংকটও নেই। সংকট তো আছেই, গভীর সংকট আছে, সর্বগ্রাসী সংকট আছে দেশের। স্থিতিশীলতা নেই, সংকটও আছে। স্থিতিশীলতা নাই, মোটেই নাই, গভীর সর্বগ্রাসী সংকট বিরাজ করছে দেশে। স্থিতিশীলতাকে আপনি এভাবে বলতে পারেন, যেমন 1975 সালের 25শে জানুয়ারি তারিখে যখন বাকশাল ফরমেশন হলো, তখন সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে, সংবাদপত্র বন্ধ করে দিয়ে তৎকালীন বাকশালী শাসক গোষ্ঠী তখন যদি দাবি করতে পারেন যে দেশে এখন একটা স্থিতিশীল পরিবেশ আছে, 25শে জানুয়ারি তারিখে 15ই আগস্ট পর্যন্ত এই সময়টাকে ওনারা ধরে নিতে পারেন যে দেশে কোনো মিছিল নাই, মিটিং নাই, আলোচনা নাই, রাজনৈতিক নেই, অথবা একটা স্থিতিশীল অবস্থা আছে। তখন যেমন স্থিতিশীল অবস্থা ছিল না, মানুষের ভিতরে যেমন ক্ষোভ ধুমায়িত হচ্ছিল, মানুষের ভিতরে অসন্তোষ, সংকট, রাজনৈতিকহীনতা, মত প্রকাশের স্বাধীনতা নাই, একদলীয় স্বৈর শাসন চেপে বসেছিল, ঠিক তেমনি আজকের দেশে একটা ভয়ঙ্করভাবে একটা ফ্যাসিবাদের শাসন চলছে, একটা ফ্যাসিবাদী শাসন। বর্তমান সরকার, তাদের পায়ের তলে মাটি নাই, জনগণের সমর্থন নাই। 5ই জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেয়নি, যে কথা আমি আগে একদিন এখানে বলেছিলাম, যে 153টা সিটে যখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেল, তখনই দি প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ওয়াজ এন্টাইটেলড। মাটি না থাকলে তো, যাদের পায়ের তলায় মাটি না থাকে তাদের তো অনুভব করবার কথা। সেটি কি আপনার কাছে মনে হয় কোনো লক্ষণ আছে যেটি দিলীপ বড়ুয়াকে দেখলে, তার সহৎ যাত্রীদের দেখলে, সরকারকে দেখলে, প্রধানমন্ত্রীকে দেখলে, মন্ত্রীদের দেখলে মনে হয় যে তাদের পায়ের তলায় মাটি নেই? বাকশালী শাসন সেরকমই তাদের মনে হয়েছিল, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পায়ের তলে মাটি নাই সেটা তারা উপলব্ধি করতে পারছেন বলেই দেশে বিরোধী দলকে কোনো মিটিং, মিছিল, এমনকি মানববন্ধন পর্যন্ত দেওয়া হচ্ছে না। 7ই নভেম্বর আমাদের দেশের ইতিহাসের একটা মোড় ঘুরে দিয়েছে। সেই 7ই নভেম্বরের মিটিং একটা দেশের বিরোধী দল তারা আহ্বান করেছে মিটিং, সেই মিটিংটা করতে দেওয়া হলো না।
অতএব মিটিং করতে না দিয়ে যদি সরকার করতে দেয়নি কেন? কারণ এটা জোর করে বল প্রয়োগ করে রাষ্ট্র ক্ষমতা টিকে আছে, যেহেতু পাততলে মাটি নাই বলেই ভয়টা কিন্তু এখানে, ভীতিটা হলো এখানে। ভীতির কারণেই পুলিশ, আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা এবং প্রশাসনকে ব্যবহার করে বল প্রয়োগ করে জোর করে ক্ষমতায় টিকে আছে বলেই আমরা বলছি এটা হলো ফ্যাসিবাদী শাসন। ফ্যাসিবাদী শাসন এই কারণে আজকে আপনি দেখবেন যে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা মানে টাকা ছিনতাই করছে, ডাকাতি করছে, মানুষ গুম করছে, খুন করছে এবং এবং নির্বিচারভাবে, এবং এটা মানে হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে এখানে আপনার মানে বাংলাদেশের মানবাধিকার সংস্থা, পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো তারা বলছে, তারা আজকে উঠছে যে বাংলাদেশে হচ্ছেটা কি। অতএব বাংলাদেশে জনগণের কোনো স্বাধীনতা বলে কিছু নাই। এখন এই ঘটনা অন্যদিকে নিয়ে যাবে বাংলাদেশটাকে। তার আগে আমরা বলি যে আমরা যে মানে দল করি বিএনপি, এখানে সংকটটা আমরা কিভাবে দেখছি। সংকট হলো রাজনৈতিক সংকট, সংকট অর্থনৈতিক সংকট, সংকট প্রশাসনিক সংকট এবং সর্বগ্রাসী সংকট। অর্থনৈতিক সংকট তো ভয়াবহ। এখন সংকটটা কিভাবে, দেশে যদি আজকে উদার গণতান্ত্রিক সহনশীল রাজনীতি না থাকে, বিএনপি এই যে লিবারাল ডেমোক্রেটিক এবং একটা টলারেন্ট পলিটিক্যাল পার্টি, আমরা চাই একটা সহনশীল উদার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত এবং পরিবেশ সৃষ্টি হোক। এখন উদার গণতান্ত্রিক টলারেন্সটা কি বিরোধী দলে থাকলে থাকে নাকি ক্ষমতায় গেলেও থাকে? না না, মানে যখন যে অবস্থায় থাকে, বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বিরোধী দল এখানে মিটিং মিছিল টিছিল করেছে, সেখানে তার টলারেন্স ছিল। কিন্তু আজকে আমার বক্তব্য হলো যে আজকে গভর্নমেন্ট ইনটলারেন্ট হচ্ছে কেন? কারণ হচ্ছে যে ওই যে কথা, তার পায়ের তলে মাটি নেই, তাকে জোর করে অপকর্মটাকে চাপা দেওয়ার জন্য তারা এই কাজগুলো করছে। এখন যদি একটা দেশে যদি উদার গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড যদি বন্ধ হয়ে যায়, রাজনৈতিক আন্দোলন সংগ্রামের তো থাকবেই গণতান্ত্রিক দেশে, তাহলে হবেটা কি? তাহলে দেশে অনিবার্যভাবে এখানে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ সেইটা মানে মাথাচাড়া উঠবে। প্রতিদিন যে সরকারের মন্ত্রীরা, প্রধানমন্ত্রী যে বলছেন যে আমরা সন্ত্রাস নির্মূল করব, আমি বরং বলতে চাই যে বর্তমান সরকারের কর্মকাণ্ডই এই দেশটাকে সন্ত্রাসী দেশে পরিণত করে তুলছে। বর্তমান সরকারের কর্মকাণ্ডই দেশে মানে উদার গণতান্ত্রিক রাজনীতি না থাকার কারণে দেশটা চলে যাবে জঙ্গিবাদের হাতে, চলে যাবে সন্ত্রাসীদের হাতে। এইটা হলো রাজনৈতিক সংকট, এবং এই সংকটটা সৃষ্টি করছে বর্তমান সরকার। এবং এই সংকটের সৃষ্টির কারণটা হচ্ছে যে তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে যে ব্যর্থতা এবং যে ব্যাপক লুটপাট এবং দুর্নীতি, এবং দুর্নীতির কারণে আজকে আপনার সরকারি আর্থিক যে প্রতিষ্ঠানগুলো, আর্থিক প্রতিষ্ঠানগুলো সবগুলো আজকে লুণ্ঠন হয়ে গেছে। সরকারি সমস্ত ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প বাণিজ্য সবকিছু আজকে মানে একেবারে ভয়ঙ্করভাবে পতনোন্মুখ পরিস্থিতিতে পৌঁছে গেছে। এখানে আপনি দেখবেন যে গার্মেন্টস সেক্টরগুলো একের পর এক তার সংকটের ঘনীভূত হয়ে যাচ্ছে, তারা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে। এখানে অধিকাংশ বড় বড় গ্রুপ অফ কোম্পানি যেগুলো, সেই গ্রুপ অফ কোম্পানিগুলো আজকে তারা পথে নেমে গেছে। আজকে তারা পথে নেমে গেছে, এবং কিছু কিছু দুর্নীতিবাদ যারা সরকারি ছত্রছায়ায়, তারা বেসরকারি এবং সরকারি ব্যাংকগুলোতে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে তারা মানে তারা এটা লুটপাট করছে। আজকে শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা এখান থেকে লুণ্ঠন করে নেওয়া হয়েছে। অতএব এই কারণে বাংলাদেশে অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, এবং এইগুলোকে বিরুদ্ধে মানুষ যাতে কথা বলতে না পারে। আগে যেমন বাকশালী আমলে বা তার আগে আওয়ামী লীগের শাসন আমলে এদেশে রক্ষী বাহিনী দিয়ে যেমন 30,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, 30,000 শুধু বামপন্থী মানে নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছিল। আজকেও কিন্তু আজকে সেই অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে। এইটাই আমরা বলছি, এটা হলো ফ্যাসিবাদী শাসন। এই ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করতে পারে একমাত্র উদার গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, যেটা বিএনপি করতে চায়, অথচ বিএনপি করতে দেওয়া হচ্ছে না। এই জন্য সংকট সৃষ্টি হচ্ছে। কিন্তু এই সংকটের মাঝ থেকে বেরোতে হবে, এবং বেরোতে গেলেই দিলীপ দার এই কথাটা আমি একমত। দিলীপ দা 2019 ইলেকশনের মধ্য দিয়ে না, উনি বলছেন যে এই সংকট একমাত্র নির্বাচনের মাধ্যমে সমাধান হতে পারে। 2019 সালে এই কথা ঠিক, কিন্তু একই সাথে যেহেতু উনি বাম রাজনীতি করেও একটি স্বৈরাচারী শাসক গোষ্ঠীর সাথে আছেন, তাই উনি বলছেন তাদেরকে খুশি করার জন্য যে কিন্তু নির্বাচনটা 2020 সালে হতে হবে। আজকে থেকে 14 সাল থেকে 20 সাল পর্যন্ত একটা দেশ সংকটে ডুবে যে অতলান্তিক সমুদ্রে নিমজ্জিত হয়ে তারপর 20 সালের নির্বাচন হবে,
নির্বাচনটা আমার মনে হয় যে আজই হওয়া উচিত। আজই এই সরকারের পদত্যাগ করে, এবং দেশে যেহেতু নির্বাচন হয়নি, 5 তারিখে নির্বাচন পৃথিবীর কেউ গ্রহণ করেনি, আজকেই দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হওয়া দরকার। সেই নির্বাচনে জনগণের কাছে আমাদের ভোট চাওয়া দরকার। জনগণ যাকে ভোট দেবে সেই আসতে পারে। যদি জনগণ মনে করে যে 14 দলীয় জোটকে আমরা আরো কিছুদিন ক্ষমতায় রাখার প্রয়োজন আছে, জনগণ তাদের ভোট দেবে, তারা ক্ষমতায় যাবে। আর যদি মনে করে যে না, এই জোটের ব্যর্থতার কারণে আজকে অন্য জোটকে ক্ষমতায় আনবে বিএনপি নেতৃত্বাধীন, তারা ভোট দিতে পারে। কিন্তু সংকট উত্তরণের একমাত্র পথ হল নির্বাচন, এবং লিবারাল ডেমোক্রেসি যদি দেশে রাখতে হয় তাহলে সেটাই পথ। মিস্টার বড়ুয়া, না, বিষয়টি হচ্ছে উনি সাবেক মাননীয় মন্ত্রী এক কথা সঠিক কথা বলেছেন, সংকটের কথা। আমি তো দেখছি সংকট রাজনৈতিক সংকট নয়, সংকট হলো ওনাদের দলের সংকট, বিএনপির দলের সংকট। দেখুন, একটু আগে কিন্তু আপনি বলছিলেন যে একটু রাজনৈতিক সংকট আছে এবং সেই সংকটের সমাধান 2019 যতটুকু আছে উনি যেভাবে বললেন খুব গভীর, মানে গভীর মনে করছেন না, কিন্তু গভীর মনে করছেন ওনাদের নিজেদের অভ্যন্তরীণ সংকটটাই হচ্ছে নির্বাচন। ওনারা বারবার বলেন যে ওনারা আন্দোলন কর্মসূচি দেবেন, ঈদের পর দেবেন, অমুক পর দেবেন, তমুক, কিন্তু ওনারা এখন নিজেদের ঘরও ঘুষে চাপেন। উপরন্তু ছাত্র দলের যেই লঙ্কাকাণ্ড ঘটছে এটার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে ওনাদের সংকটটা ছাত্রলীগ যুবলীগের মধ্যেও আছে, কিন্তু এরকম নয়। এই যে ঘেরাও করে অফিস ভাঙা, জিয়া রহমানের যে মুক্তি সেটা ভাঙা, কিন্তু ওখানে তো আবার মানে আপনাদের ওইদিকে তো আবার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এই যে জিনিসগুলো হচ্ছে সংকটে, বা বিএনপি নিজেই যে সাংগঠনিক কাঠামোর ভিতর দিয়ে কোনো নেতা বিদেশে অবস্থান করছেন, কোন নেতা নিরাপদ দূরত্ব অবস্থান করতেছেন, কোন রিস্ক নিতে চাচ্ছেন না, এই যে জায়গাটা সংকট বিএনপির অভ্যন্তরীণ সংকট। আরেকটা জিনিস উনি বলেছেন যে দুর্নীতির কথা বলছেন, যে দেখেন বিএনপি বা 4 দলের জোট যখন ক্ষমতায় ছিল তখন 5 বার পর পর তারা দুর্নীতিতে সেরা হয়েছিল। এইটা তো ঐতিহাসিক রেকর্ড, কাজে এইটা এখন বলার শোভা পায় না। এরকম রেকর্ড কিন্তু ওই সরকারের বিগত 5 বছর নাই, এই বছর নাই। তারপর ধরেন ওনারা যে বিষয়গুলা মুখস্থ কথা বলেন, বারবারই একই কথা, যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমাদের ইকোনমিক গ্রোথ 6.2 থেকে বেশি হবে এইবার। আমাদের কথা না, ওয়ার্ল্ড ব্যাংক কথা, যেটা ওনারা বিএনপি এক সময় বিশ্ব ব্যাংক, IMF বা আমেরিকা, ব্রিটিশ, ইউরোপিয়ান ইউনিয়ন এদেরকে এমন ভাবে মুসিবিদা করতে চেষ্টা করছে। আপনারা মানছেন যে ওয়ার্ল্ড ব্যাংক ঠিক কথাবার্তা বলে? তাহলে ওয়ার্ল্ড ব্যাংক ঠিক কথাবার্তা কথা বলছি না, ওনারা যেটা মানেন, ওনারা ওই প্রেসক্রিপশন চলেন, আমরা ওনাদের উপর চলি না। আমরা যে ধরেন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকে যেটা আমাদের পদ্মা সেতুর উপর তারা বিভিন্ন এমবার্কো দিছিল, আমরা তো ওইটাকে ডিফাই করি, নিজস্ব ওয়েতে আমরা অগ্রসর হচ্ছি, কিন্তু যারা মানেন আমি তাদের রেফারেন্সের কথা বলছি। এখন সংকটটা হচ্ছে যে বিএনপি একটা, ওনারা যদি বলে থাকেন যে সঠিকভাবে যদি ওনারা এটা মিন করেন যে লিবারাল ডেমোক্রেটিক পার্টি, তাহলে একটা জঙ্গিবাদী মৌলবাদী রাজনৈতিক লেজুর কিভাবে হবে? তারা তো সবসময় জঙ্গিবাদী বা মৌলবাদী রাজনৈতিক লেজুর বলেই তারা বিগত নির্বাচনে জামাতের স্ট্র্যাটেজির কারণে তারা ইলেকশনে আসেনি, এবং সেই জন্য তার খেসারত তাদেরকে দিতে হবে। এবং এই অর্থে আমি বলবো, অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাজ্ঞ, এবং আমার দৃষ্টিতে উনি নো রিস্ক নো গেইন, উনি 5 জানুয়ারি রিস্ক নিয়েছেন। উনি অপোজিশনকে বলেছেন নির্বাচনকালীন সরকারের ভিতর দরকার হলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীও দিতে রাজি আছি। উনি সরাসরি মাননীয় তদানীন্ত বিরোধী দলের নেত্রীকে বলেছেন আসেন একসাথে আলোচনা করি, উনি তখন আলোচনা করতে চান না। তো একটা কথা আছে, দেখেন, পলিটিক্স ইজ নাথিং বাট দ্য কারেক্ট হ্যান্ডলিং অফ দ্য কন্ট্রাডিকশনস। এখন মাননীয় প্রধানমন্ত্রী সেই কন্ট্রাডিকশনটাকে প্রপারলি হ্যান্ডলিং করছেন বলেই উনি তখন 5 জানুয়ারির আগে উনি বিরোধী দলের সাথে আলাপ করতে চেষ্টা করছিলেন, বিরোধী দলের নেত্রী সেটা রেসপন্স করেননি। আর এখন সিচুয়েশনটা এমন জায়গায় আসছে, বিরোধী দল বলছে যে বিএনপি বলছে আমরা আলোচনা করতে চাই। এখন আলোচনার দরকার তো ওইভাবে এখন আমাদের নাই। যখন প্রয়োজন হবে অবশ্যই তখন আলোচনার প্রশ্ন দেখা দিলে তখন আলোচনা হবে, কিভাবে ইলেকশন হবে, কখন ইলেকশন হবে। 19 সালে একটু আগে সেটেল করলে ভালো হয় না? আগে হবে, এটা 2 বছর পর
2 বছর পর আগে সেটেল করলে তো সমাধান হয়ে যায় সব। ওই তো 2 বছর পর আপনার তার সময় আসুক, রিয়েলাইজ করুক, যে মানে বিএনপিও রিয়েলাইজ করে, উপলব্ধি করা উচিত। আপনারা বিএনপি যেন রিয়েলাইজ করে সেটি চাচ্ছেন? আপনারা বিএনপি তারা রিয়েলাইজ করে রাজনীতির কত ধারে কত চাল। কারণ আমি আমার দৃষ্টিতে এটা, যে আমি এটা কনভিন্স যে মাননীয় বিএনপি চেয়ারপারসন উনি তো পরের জিব্বা দিয়ে ঝোল খান, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে নিজের জিব্বা দিয়ে উনি নিজে ঝোল খান। কাচার উনি সকালবেলা 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে তখন কিভাবে কি জিনিস উনি করবেন সেটা চিন্তা করে অগ্রসর হন। ওই ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন সকলে জানেন যে 12টার আগে উনি ঘুম থেকে উঠেন না, তখন দেশে অনেক ঘটনা ঘটে যায়। এই ঘটনাগুলোকে, এটা রাজনীতির পার্ট, কিন্তু এই ঘটনাগুলোকে যে মোকাবেলা করতে করতে এমনও তো হতে পারে যে উনি হয়তো দেরি করে ঘুম থেকে ওঠেন, কিন্তু দেরি করে ঘুমোতে যান, কিন্তু ঘটনা তো বসে থাকে না। সূর্য এইদিকে উঠে 12টায়, মানুষের কর্মক্ষমতা পৃথিবীর বহু প্রান্ত তখন। আমাদের দেশের জিনিস নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমার দেশের লোকেরা সকাল 6টায়, আমরা তো এটা গ্লোবাল ভিলেজের পার্ট, কিন্তু সূর্য কখন আমাদের এখানে উঠে? আমাদের এখানে যখন সূর্য উঠে তখন আমেরিকাতে তো তখন সূর্য উঠে না। জি, শুনবো আরো কথা আপনার। মিস্টার বড়ুয়া যেটি মূলত বলবার চেষ্টা করছেন যে আপনাদের এখন কত ধানে কত চাল সেটি বোঝা দরকার, রিয়ালাইজেশন দরকার। কেউ কেউ আবার এমনটাও বলে থাকেন যে বিএনপি আসলে যে অবস্থা, বা বিএনপির ভেতরে যে সংকট, বা বিএনপি কিছু সেই অর্থে করতে পারছে না, তার কারণ হচ্ছে বিএনপি সরকার যেভাবে চাইছে বা আওয়ামী লীগ যেভাবে চাইছে গেমটা আসলে সেভাবে খেলছে। বিএনপি নিজের খেলাটা খেলছে না, বিএনপি তার প্রতিপক্ষ যেভাবে তাকে খেলাচ্ছে, যেভাবে খেলাতে চাইছে আর কি, প্রতিপক্ষের আকাঙ্ক্ষা অনুযায়ী খেলছে, না বুঝেই অনেকটা কথা। আমি এই জায়গায় আপনার সাথে একমত। বিএনপি প্রোঅ্যাক্টিভ, আমি আমার আপনি যেটা বলছেন, বিএনপি কিন্তু প্রোঅ্যাক্টিভ, আমি ল্যাকিংস বিহাইন্ড। এই কথাটা জবাব স্যার। প্রথম কথা হচ্ছে যে দিলীপ দা যে ব্যক্তিগত প্রসঙ্গগুলো নিয়ে আসলেন, এটা ওনার কাছে আমি আশা করি না। কে কখন ঘুম থেকে ওঠে, উনি ইদানিং উনি ওনার প্রার্থনা করেন, সকালবেলা উঠে পূজা করেন, অমুক করেন তমুক করেন, এটা ভালো কথা। বা কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কে পূজা করে, অমুক করে। দিলীপ দা এই স্পিরিচুয়াল দিকে অনেকটা ঝুঁকে গেছেন, এটা আমরা। আমি তো পূজা করে বলিনি, না, আমি বলছি আমাদের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা উনি ধার্মিক। আরেকটা দিক হলো, আমাদের প্রধানমন্ত্রী খুব ধার্মিক, এটা আমি কনভিন্স। তার মানে ধার্মিক বিষয়টা এখন উনি গুরুত্ব দিচ্ছেন। তো যাই হোক, মানুষ তো ধর্মপ্রাণ, গুরুত্ব তো দিতেই হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে দিলীপ দার একটা সুবিধা আছে। দিলীপ দার পার্টি নির্বাচনে বিশ্বাস করে না, দিলীপ দা নিজেও নির্বাচন করেন না। উনি গত নির্বাচনও করেন নাই, আগেও করেন নাই, ভবিষ্যতেও করবেন কিনা জানি না, এবং ওনার পার্টিও করে না। অতএব নির্বাচন নিয়ে যে আজকে নির্বাচন হওয়া এবং 19 সালের নির্বাচন হওয়ার মধ্যে যে পার্থক্যটা, এটা দিলীপ দার কাছে সঠিক অ্যান্সারটা আমরা পাবো না। কারণ হচ্ছে যে দেশের জনগণ কি চায় না, উনি তো যে নেত্রীর উপর আস্থা উনি রেখেছেন, না দেশের, আমি বলছি, আমি একটু ক্লারিফাই করে দিচ্ছি, যে নেত্রীর উপর উনি আস্থা রেখেছেন সেই নেত্রীর কথাই কিন্তু উনি নির্বাচন করেননি। না, ঠিক আছে, নেত্রী অনেক অপশনস দিয়েছিলেন যে আপনি সরকার চালাবেন না, মানে সরকারে থাকবেন না সংসদে যাবেন। উনি নির্বাচন না করাটাকেই উনি প্রিফার করেছেন, উনি সরকারে থাকাটা উনি বেশি প্রিফার করেছেন। এখন কথা হচ্ছে যে দিলীপ দার পার্টি শ্রেণী সংগ্রামে বিশ্বাস করে। সাম্যবাদী দল, কমরেড তোহার প্রতিষ্ঠিত মানে যে গ্রুপটা ছিল, সেটা মানে সাম্যবাদী দল মূলত কমিউনিস্ট পার্টি। তো কমিউনিস্ট পার্টি উনি শ্রেণী সংগ্রামে বিশ্বাস করেন। কমিউনিস্টরা বিশ্বাস করে যে আধিপত্যবাদ থেকে জাতীয় মুক্তি, কমিউনিস্টরা বিশ্বাস করে মানে দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি, জনগণ চায় বিপ্লব। এটা ছিল দিলীপ দার সময়কার স্লোগান। উনি সেই শ্রেণী সংগ্রামের পথ থেকে সরে এসে উনি এখন মানে গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে এসেছেন। না করেন নির্বাচন, না করেন শ্রেণী সংগ্রাম। অতএব একমাত্র ভরসা হচ্ছে মানে বর্তমান প্রধানমন্ত্রী, যে জোটে উনি আছেন। অতএব তিনি মানে কখন ঘুম থেকে ওঠেন, তিনি কি করেন না করেন, এইটা নিয়ে উনি মানে প্রশংসায় পঞ্চমুখ থাকবেন, এটি স্বাভাবিক। আর বিএনপির যে সংকটটা উনি দেখছেন, বা প্রায়ই মন্ত্রীদের বলতে শুনি, প্রধানমন্ত্রীকেও বলতে শুনি যে বিএনপি সংকটে পড়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, নিজের দল। আমাদের দেশে আমাদের দলের সংকট আর আওয়ামী লীগের সংকট, এই দুটোকে আমি পাশাপাশি রেখে বলতে চাচ্ছি না। আপনি বাইদে ভাই বলেছেন
আমি বলতে চাই বিএনপি কথাটা আমি পরে বলে আগে বর্তমান ক্ষমতাসীন দলের যে আভ্যন্তরীণ সংকটটা, যেমন আজকে মানে প্রত্যেক দিন ছাত্রলীগে সেখানে মারামারি হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের খবর হলো যে একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া সেটার মীমাংসার অতীত হয়ে গেছে। এটা আনসলভেবল কন্ট্রাডিকশনে চলে গেছে, এটা সলভেবল হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকার খবর যে সমস্ত হলগুলো আপনার নিয়ন্ত্রণ করছে ছাত্রলীগের লোকজন। সেখানে কাকে হলে মানে ঢোকাবে, কাকে হল থেকে বের করে দেবে, প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, যাকে একসময় অক্সফোর্ড অব দি ইস্ট বলা হতো, যে বিশ্ববিদ্যালয়ে দিলীপ বড়ুয়া বাবু মানে ছাত্র ছিলেন, আমিও ছাত্র ছিলাম, এবং প্রায় কাছাকাছি আমরা একসাথে একই হলে থাকতাম। দিলীপদার সাথে আমরা বহুদিন ওই মাঠে বসে বসে অনেক রাজনৈতিক আলোচনা করেছি। সেই বিশ্ববিদ্যালয়ে আজকে দলীয় ক্যাডাররা তারা নিয়ন্ত্রণ করছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবেশ। আমি এখনো বাম বিশ্বাস করি। তো দেখ, এটা হলো মূল কথা। এখন কথা হচ্ছে যে সেখানে ছাত্রলীগের টেন্ডারবাজি, ছাত্রলীগের যুবলীগের এই ঘটনা, মৃত্যু মানে হত্যা, এগুলো চলছে। এটা কি নতুন? এটা এদের যে সংকট, এটা কি নতুন? এই আওয়ামী লীগের যে সংকট, এই সংকটটা স্বাভাবিক। তারা দেশে সংকট তৈরি করছে, নিজেদের ভিতর সংকট আছে। এখন বিএনপি ঠিক মতো সংগঠন করতে পারছে না, ছাত্র সংগঠন করতে পারছে, এটা ওনারা বলছেন। এখানে কিন্তু বিএনপির কোনো সংকট নাই। বিএনপি মানে সঠিকভাবে নেতৃত্বে চলছে। আমাদের সর্বোচ্চ নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, আমাদের সর্বোচ্চ নেত্রী। বেগম খালেদা জিয়ার পরে আছে আমাদের স্ট্যান্ডিং কমিটি, যার চেয়ারপারসন হচ্ছেন উনি। আমাদের নির্বাহী কমিটি আছে, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন আছে, এবং এটা চলছে। এখন আভ্যন্তরীণভাবে আমাদের কি হচ্ছে, তার সাথে জনগণ কিন্তু বিএনপিকে সমর্থন করে। দেশের 70% অফ আওয়ার ওয়াইড মেজরিটি পিপল তারা কিন্তু দেশ। আজকে বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারপারসন, লন্ডনের কথা আমি পড়েছি, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আজকে তারেক রহমানকেও ওনারা নানান ধরনের মিথ্যা মোকদ্দমায় দিয়ে ষড়যন্ত্র করে এই মামলায় সে মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। কিন্তু আজকে যদি তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেন, তাহলে বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যে মাঠে মানে লোক ধরতে পারবে। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, এবং যখন তিনি এখানে ছিলেন তখন তিনি তৃণমূল পর্যায় থেকে তিনি কিন্তু সংগঠন গড়ে তুলতে চেয়েছেন এবং সেটা করেছেন। বেগম খালেদা জিয়া গিয়েছেন মানে কিশোরগঞ্জে, এবং কয়েকদিন আগে আমি নাটোরে মিটিংয়ে আমি ছিলাম। অন্য মানে মকদ্দমার কাজে ব্যস্ত থাকায় আমি নিজে যেতে পারিনি। কিশোরগঞ্জ থেকে যে সংবাদটা আপনার মানে টেলিভিশনে দেখেছেন লাইভ প্রোগ্রামে, এবং আমি ওখানে টেলিফোন করে আমাদের ওই মিটিংয়ে আমার এক আত্মীয়, সে কিন্তু বিএনপি করে না, তার মুখে শোনা কথা যে কিশোরগঞ্জে টোটাল শহরটা লোকে এমনভাবে প্যাকড আপ ছিল যে রাস্তাঘাট মানে বিল্ডিংয়ের ছাদ টাদ গাছগাছালি সমস্ত প্যাকড আপে 8 থেকে 10 লক্ষ লোক আজকে কিশোরগঞ্জে সমবেত হয়েছে, এবং সারা পথে পথে লোকজন ছিল। কেন? এই লোকের প্রত্যাশা কি? তারা শুধু জানতে চায় বেগম জিয়া কি বলেন। আপনার নরেন্দ্র মোদীর যে বিজেপি, ভারতের বিজেপি যে আজকে ক্ষমতাসীন দল, বিজেপির কোনো সংগঠনই ছিল না। কংগ্রেস একটা প্রতিষ্ঠিত পার্টি, সারা ভারতে তার সংগঠন ছিল। বিজেপির এমন অবস্থা ছিল, নির্বাচনের আগে কংগ্রেসকে বলতে শুনেছি যে বিজেপি 50টা সিটও পাবে না। কিন্তু দেখা গেল যখন নির্বাচন হলো, এবং যেহেতু সেখানকার নির্বাচনের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে বিচার বিভাগ, তারা যেহেতু স্বাধীন, সেই প্রতিষ্ঠানগুলো যেহেতু মানে শক্তিশালীভাবে আছে, তাই কিন্তু আজকে দেখা গেল যে বিজেপি এককভাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তার ক্ষমতা গেল। কালকেই বাংলাদেশের নির্বাচন হোক, এই আওয়ামী লীগ 30টা বেশি সিট পাবে না বাংলাদেশে। যে পরিমাণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, দিলীপদা তো নির্বাচন করবে না, যারা নির্বাচন করবে তাদের কথা আমরা জানি, 30টা সিটও পাবে না তারা। আজকে বেগম খালেদা জিয়া এখন ওনারা বলছেন যে জঙ্গিবাদ। আমরা বারবার একটা কথা বলছি, আপনি তো বারবার বলছেন যে দিলীপ বুড়া নির্বাচন করেন না, দিলীপ বুড়া নির্বাচন করবেন না, আপনার দল তো নির্বাচন করছে না, সেটিও তো আমাদের উনি এই কথাটা বলছেন 5 তারিখে। আপনি তো দলগতভাবেই নির্বাচনে যাচ্ছেন। দলগতভাবে আমাদের 5 তারিখে সংকটটা কেন আমরা নির্বাচনে যাইনি, নির্বাচনে কেন মৌলানা ভাসানী 70-এর নির্বাচনে যান নেই, তখন কেন দিলীপ দ্বারা যাননি, আমরা কেন যাইনি। 70 সালের আগে আমরা বলেছিলাম, মৌলানা ভাসানী বলেছিলেন যে ইয়াহিয়া খান যখন লিগাল ফ্রেমওয়ার্ক দিল, আইনগত কাঠামো 5 দফা দিয়ে বলল যে লোকে বলে 6 দফা 11 দফা, আমি বলি আমার 5 দফা। যারা নির্বাচন করছে আমি মনে করি 5 দফা মেনে নিয়েই নির্বাচন করছে, এবং নির্বাচনের পরে যে শাসনতন্ত্র রচনা হবে সেটা 5 দফা মোতাবেক হতে হবে। যদি না হয় তাহলে মনে করব নির্বাচন হয়নি, মার্শাল্লাহ পুনরায় বহাল থাকবে। এই 5 দফা শ্বাস তৈরি করে দিয়ে যখন নির্বাচনে গেল,
যার প্রথম দফা ছিল যে এদেশের নাম হবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, দ্বিতীয় ছিল এদেশের রাজধানী হবে ইসলামাবাদ, এদেশের মুদ্রা হবে অভিন্ন। সব ছিল 6 দফা 11 দফার কন্ট্রাডিক্টরি। তখন মৌলানা ভাসানী বললেন যে আগে লিগ্যাল ফ্রেমওয়ার্ক ভাঙো। তখন শেখ মুজিবকে তিনি নিষেধ করেছিলেন এই নির্বাচনে যেয়ে না, নির্বাচনে যে লাভ হবে না। লাভ হয়নি, কিন্তু নির্বাচন হয়েছে, ইয়াকান কিন্তু ক্ষমতা দেয় নাই। ঠিক তেমনি এবার 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন ইলেকশন উইল বি হেল্ড 90 days বিফোর ডিসলিউশন অফ পার্লামেন্ট, এবং উনি প্রধানমন্ত্রী থাকবে, ওনার মন্ত্রিসভা থাকবে, ওনার এমপিরা থাকবেন, এমপি থেকে এমপি ইলেকশন করবেন, আমি এমপি না থেকে করবো, এরকম শ্বাস বানায় নিয়ে উনি বলেন যে আসেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নেন, অমুক নেন, তমুক নেন। আমরা এই চালাকিগুলো বুঝেছি এবং সেই কারণেই আমরা বলেছি এই নির্বাচন হবে না। আগে 15th অ্যামেন্ডমেন্ট বাদ দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, উনি দেন নাই। তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখানে অবজারভার পাঠায়নি, জাতিসংঘ পাঠায়নি, আমেরিকা পাঠায়নি। তখন হাসিনা বলেছিলেন যে এটা হচ্ছে নিয়ম রক্ষার নির্বাচন। আজকে বলছে যে নিয়ম রক্ষার নির্বাচন আপাতত করলাম, আবার দখলে আবার হবে। তো আবার হবে মানে কি, পরের দিনই আবার মানে আলোচনা করে নির্বাচন করতে হবে। কিন্তু উনি এখন বলছেন 19 সাল, কখনো বলে 21 সাল, কখনো বলে 41 সাল। হ্যাঁ, 41 সালে পরে আর আমরা ক্ষমতা যেতে চাবো না। 41 সাল তো অনেক স্বপ্ন তো আজীবন মানুষ দেখতে পারে। আমাদের বক্তব্য হলো যে নির্বাচনের দেশে দিতেই হবে এবং জনগণের দাবি মানতেই হবে। বাংলাদেশের জনগণের দাবি না মেনে কেউ রাজনীতি করতে পেরেছে এটা কিন্তু আমরা 52 সাল থেকে এ পর্যন্ত দেখি নাই। বেগম খালেদা জিয়ার পক্ষে, বিএনপির পক্ষে এদেশের 70% লোকজন আছে। আমাদের দলের ভিতরে কোনো সংকট নাই, নেতৃত্বের কোনো সংকট নাই। যদি কেউ মনে করে যে সুবিধাবাদী কয়েকজন লোকের সাথে কোনাকুনি গোপনে আলাপ করলেই বিএনপিতে সংকট সৃষ্টি করা যাবে, বা ওই যে ছাত্র দলের কিছু লোক দিয়ে বা অমুক তমুক দিয়ে একটু বিভ্রান্ত সৃষ্টি করলেই সংকট সৃষ্টি করা যাবে, সেটা বলে লাভ হবে না। আমরা কেন আন্দোলন করছি না, বলতে দিন দিচ্ছি, তাতে আপনাদের অসুবিধা কি? তা দিলীপ দাকে এখন মানে উনি এখন কনসালটেন্সি ভূমিকা নিতে পারেন। উনি যদি মনে করেন উনি তো এখন মানে ব্যস্ত না, মন্ত্রিত্ব নাই, তাহলে উনি আসুক, ওনাদেরকে কি আমাদের কিছু পরামর্শ দিক যে কি করতে হবে। আমরা জানি তো, আমরা জানি বিএনপিতে অনেক প্রাজ্ঞ, অনেক অভিজ্ঞ লোকজন আছে, কিন্তু আমাদেরও রাজনৈতিক জীবন কম নাই। 16 বছর বয়স থেকে শুরু করে আসছে 66 বছর বয়স, তার মানে 50 বছর ধরে দেশের লাগাতার রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করতে করতে পর্যন্ত এসছে। আমাদের দলে বহু অভিজ্ঞ লোক আছে, আমরা জানি কখন কি করতে হবে। এখন আমাদের প্রায়োরিটিটা হচ্ছে যে একটি গণতান্ত্রিক আন্দোলন, জনগণের ভোটার অধিকারকে নিশ্চিত করা। এইটা হলো আমাদের আন্দোলন। আমাদের আজকের প্রায়োরিটি হচ্ছে এই যে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আমি ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করছি না, আমার রাজনীতি হচ্ছে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, দেশের মানে স্বাধিকার রক্ষা করার জন্য। বিএনপি যে ন্যাশনালিস্ট পার্টি, আওয়ার ডিউটি ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইকোনমি, আওয়ার ডিউটি ইজ টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। আমরা এটা করবই, আমরা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করবই এবং এই কাজগুলো আমরা করব। আমাদের বলার কোনো অপেক্ষা নেই। এক কথা, আমাদের আন্দোলনের কথা আমরা বলছেন, আন্দোলন হবে। আন্দোলনের দুটি সম্ভাবনা, হয় দেশের জনগণ এদেশের রাজনীতিবিদদের আন্দোলনের মাঝে নামাবে, অথবা আন্দোলন জনগণকে নামাবে। এই দেশের আন্দোলন হবে। আমরা শুধুমাত্র প্রস্তুতি পর্ব, এটা আমাদের প্রস্তুতি পর্ব। এই সিজনে যেমন রেনেসার একটা প্রস্তুতি পর্ব থাকে, বাংলাদেশের আন্দোলনের তো একটা সিজন আছে, মানে এই ধরেন নভেম্বর আন্দোলন হবে 15 দিন। আপনার মনে রাখতে হবে দিলুর ভাই, আমি একটা কথা বলি, আপনি জন ডিডের দুনিয়া কাঁপানো 10 দিন বইটা পড়ে থাকবেন। সেখানে রুট বিপ্লব শুরু হয়েছিল মাত্র 10 দিনের জন্য, অনলি 10 days। এবং তখন বলশেভিক পার্টিতে 7 মেম্বার সেন্ট্রাল কমিটি, তার মধ্যে একজন বিট্টেক হয়েছিল, 6 জনের কমিটি। আপনার 10 দিনের মধ্যে রুট বিপ্লব হয়েছে। এখানে আপনার আন্দোলন হবে 15 দিনের মধ্যে। এই ফ্যাসিবাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের জনগণ করে বিজয় অর্জন করবে, নিশ্চিন্ত থাকবে। যাক, উনি মাননীয় সাবেক মন্ত্রী, উনি স্বপ্ন দেখুক, স্বপ্ন বিলাস থাকা উচিত যে 15 দিনের মাথায় যে এমন আন্দোলন হবে। ওনাদের যেমন স্বপ্ন, আপনাদেরও তো স্বপ্ন আছে। আমাদের স্বপ্ন আছে যে আমাদের লজিক্যাল দীর্ঘকাল ক্ষমতায় থাকার, দীর্ঘকাল না, অন্তত আমরা 2019 সাল পর্যন্ত, আপ্রিল ইলেকশন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কমফোর্টেবলি, ওটা ওই রকম স্বপ্ন ইহা কেন দেখেছিল, দেখেছিল, অনেকেই দেখেছিল। ঠিক আছে, জনগণ তো দেখবেই, বাকশালীরাও দেখছিল, জনগণ দেখবে। বাকশাল আর এটা হলো আকাশ পাতাল পার্থক্য, প্রেক্ষাপট ভিন্ন, সোশ্যাল কন্টেক্সট ভিন্ন,
ওয়ার্ল্ড সিচুয়েশন বলছেন যে যুগোপযোগী আর কি, মানে কাজে 1975 সালের ঘটনা নতুন ফর্মে সেইভাবে আর বিকাশ লাভ করবে না। কথার পিঠে কথা অনেক কিছু হয়। বিএনপি তো আর একটা বিপ্লবী পার্টি না, বিএনপি হলো কনস্টিটিউশনাল। আমি তো বলেছি আমরা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, কনস্টিটিউশনাল ন্যাশনালিস্ট পার্টি। এবং আমি সবসময় বলি, এখনো বলছি, আজকে বলতেছি, বিএনপি সাস্টেইন মুভমেন্ট করার ক্যাপাসিটি নাই। তার শ্রেণীগত অবস্থান তাকে পারমিট করবে না সেখানে সাস্টেইন মুভমেন্ট করার জন্য। দাদা, তার জন্য সাম্যবাদী দলের একটা অংশ আমাদের সাথে আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা কাজ নিয়েছেন। ওই একদিন সেদিনে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাসিম ভাই বলছেন কারো জন্মদিন যেমন জাল, তেমন জাল সাম্যবাদী একটা নিয়ে 20 দল এগুলো বলি লাভ নাই। এখন আমাদের পার্টি নিবন্ধিত পার্টি, জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির সদস্য, পলিট ব্যুরোর সদস্য কেউ ওই জাল সাম্যবাদী দলের সাথে না। এখন জাল সাম্যবাদী দল নিয়ে তো আরো আন্দোলন হবে, সম্ভাবনা আদৌ নেই। যাই হোক, যে বিষয়টি হচ্ছে যে আমাদের সোসাইটিতে সোশিও ইকোনমিক কন্ডিশন যেই বিষয়টি এখানে বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে কিন্তু পাবলিক হয়তো তাদের নির্বাচনের মাধ্যমে, তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, তাদের লাইকিং ডিসলাইকিং তারা প্রয়োগ করবে। এটা পাবলিকের তার স্বাধীনতা আছে। কিন্তু পাবলিক এরকম আগের মতন একটা মুভমেন্ট করে কাউকে ওইভাবে ক্ষমতা বসাই দেওয়ার জন্য কিন্তু পাবলিক ওইভাবে মুভমেন্ট করবে না। পাবলিকের মধ্যে এখন ইকোনমিক প্রেক্ষাপটে তার এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপ করছে, তার বিজনেস মেকানিজম ডেভেলপ করছে, এবং এন্টারপ্রিনিয়রশিপ বিজনেস মেকানিজমের ফলে সেই তার মধ্য থেকে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার যে বিষয়টি লুপ্ত হয়ে গেছে, অবলুপ্ত হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো তার থাকলেও সেই যখন সুযোগ পাবে সেটা প্রয়োগ করবে। সেই জন্য তার যে মুভমেন্ট করার, যে মুভমেন্ট সাস্টেইন মুভমেন্ট করে এটাকে এস্টাবলিশ করবে, সেই বাস্তবতা বর্তমানে বিরাজ করছে না। এখন ধরেন যে বিষয়গুলো আমাদের, এখন কেউ যদি চোখ থাকিতে অন্ধ হয়, আমার তো বলার কিছু নেই যে এখানে বিনিয়োগ হচ্ছে না, ওইখানে ওইটা হচ্ছে না। তাহলে আজকে যে আমাদের পার ক্যাপিটা ইনকাম $1088 যে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে, তো এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি যদি না থাকতো তাহলে কি এটা হতো? আর এটা কি কোনো রকম একটা ফলস জিনিস যে $1088 এটা ফলস? এটা তো কেউ বলছে না যে ফলস। না না, অর্থনীতির এই জায়গাটা আপনারটা আপনি বলেন না না, আমি যে এই যে ইকোনমিক যে পজিশনটা সমস্ত গ্রাম থেকে আরম্ভ করি, শহর থেকে আরম্ভ করি, হ্যাঁ আমাদের রাজনীতির স্থিতিশীলতা যদি, যেটা অপোজিশন চেষ্টা করছে একটা মুভমেন্ট করার মধ্য দিয়ে একটা সঞ্চয় সৃষ্টি করার চেষ্টা করছে, অস্থিতিশীলতার চেষ্টা করছে, এটা যদি অপোজিশন না করতো, যদি ন্যাশনাল ইস্যুতে আমরা কনসেনসাস করতে পারতাম, হয়তো আমাদের গ্রোথ আরো বেশি হতো। কিন্তু সেই জায়গা থেকে আমরা ন্যাশনকে বঞ্চিত করছি আমাদের সংকীর্ণ স্বার্থে, অর্থাৎ যে কোনো প্রকারে হোক আমরা ক্ষমতা যেতে চাই। এই জন্য ওই জিনিসটা এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওনার ওই দুই দিকেই সংকটে আছেন বিএনপি। একদিকে জামাত নিয়ে আন্দোলন করতে চান, আবার জামাতের গোলাম আজম যখন মারা গেছেন, পাকিস্তানি নাগরিক গোলাম আজম, তখন ওনার ব্যাপারে শোক প্রকাশ করেন। বাংলাদেশেরও তো নাগরিক, হ্যাঁ বাংলাদেশের নাগরিক, হাইকোর্টের মাধ্যমে আদালত তো মানতেই হবে, কারণ আদালত না মানলে তো আপনাদের সবই বাতিল হয়ে যায়। সেই আপনারাই ঠিক না, সেই আদালতকে আমাদেরকে শ্রদ্ধা দিতে হবে, শ্রদ্ধা করতেই হবে অবশ্যই। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, কন্ট্রোল করার চেষ্টা করব। এখন এই যে আমার গোলাম আজমের ছেলে বলছেন যে তারা আমাদের একটা কন্ডোলেন্স, অর্থাৎ তারা আমাদের একটা বন্ধুসুলভ, মূল সেন্সটা হচ্ছে যে বন্ধুসুলভ আচরণ করেনি। এই যে কন্ট্রাডিকশন, ডাইলেমা, এই ডাইলেমার মধ্যে পড়ে বিএনপি কিন্তু তার সামরাকি না কুলরাকি এই করতে করতে কিন্তু 19 সাল পর্যন্ত যাবে। আজকে যদি বিএনপি তারা বলে না গেলে দিলীপদের অসুবিধা আছে, হ্যাঁ আপনার কালকেই ফল করলে আপনার অসুবিধা, 19 সাল পর্যন্ত গেলে আপনার আর একটা সম্ভাবনা। না না, আমার কোনো সম্ভাবনা নাই, আমার কোনো সম্ভাবনা নাই। আমরা তো সমুদ্রে, শুনেন, তবে নিশ্চিন্তে থাকেন, মানে খুব বেশি দিন থাকা যাবে না এভাবে। আচ্ছা শুনেন,
একটা কথা আছে, সমুদ্রে পেতেছি শয্যা শিশিরের কিভাবে হয়। আমাদের আর এই চলার পথে ক্ষমতায় যাচ্ছে, আবার ক্ষমতা থেকে চলে আসতেছে। ক্ষমতা যে পার্মানেন্টলি থাকতে হবে এটা আমরা কোনোদিন স্বপ্ন ভাবি না, এটা কল্পনা করি না। হ্যাঁ, শ্রেণীগত অবস্থানে আমাদের দল অবশ্যই ইমিডিয়েট ক্ষমতা যাওয়ার সম্ভাবনা নাই। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, শ্রেণী সংগ্রামের ভিতর দিয়ে আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করার বাস্তব ব্যবস্থা এখন নাই বলে আমরা, আপনাদের মাথায় সেটি আছে, সশস্ত্র সংগ্রাম করতে হবে, মানে আপনাদের দলের মাথায় সেটা আছে, কিন্তু আমাদের ফিলোসফিতে সেই জায়গাটা সশস্ত্র সংগ্রামের জায়গাটা আছে। এটা গণ উদ্বুত্থান ধর্মী হবে না লং টার্ম প্রটেক্টেড হওয়ার হবে সেই জায়গায়। তবে আমরা সিদ্ধান্ত নিছি লং টার্ম প্রটেক্টেড হওয়ার হবে না, গণ উদ্বুত্থান ধর্মী হবে। এখন যে জায়গাটা আসছে, ধরেন এতদিন কতগুলা বলতো যে বিদেশিরা, ওনারা বলেন যে সরকার যে 5 জানুয়ারি নির্বাচন করছেন, এটা এক সময় বলতেন তীর্থের কাকার মতন ওরা তাকায় থাকতেন যে বিদেশিরা এই সরকারকে রিকগনাইজ করবে না, ওনাদের বন্ধু আমেরিকা রিকগনাইজ করবে না। আরে ভাই, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে ওরা ভোটার ছিল না, কই আমেরিকা তো বয়কট করে নাই, ভোট দান থেকে বিরত থাকে নাই। আবার কমন পার্লামেন্টারিতে ব্রিটিশ, তারা তো ভোট দান থেকে বিরত থাকে নাই। এখানে এটা তো ওয়ার্ল্ডের রেকর্ড একটা দেশ। মানে ওই দুই দেশকে আপনাদের ভোট দিয়েছে, বাংলাদেশকে ভোট দিয়েছে, বাবা ভোট দিয়েছে এবং ভোট দিয়েছে, মানে এটি নিশ্চিত তো আমেরিকা বাংলাদেশকে এখন ভোটার কে কথা দিছে, আমরা তো কাকে দিছি, আমরা তো তার বর্জন করে নাই। বর্জন করবে কেন? বর্জন বাংলাদেশের কোনো, এখন হচ্ছে যে তারা বর্জন করে নাই, আমি সেই কথাটা বলছি। এখন হচ্ছে যে দুটা, তারা বলতে বলতে পাকিস্তান ক্যান্ডিডেট, বাংলাদেশ তাদের সংসদটা প্রপার না, কাজে তারা ভোট দানে অংশগ্রহণ করতে, ভোট ক্যান্ডিডেট হতে পারবে না, এই ধরনের কিছু তো ছিল না। তারা স্বাভাবিকভাবে ক্যান্ডিডেট, স্বাভাবিকভাবে জয়লাভ করছে। কাজে ইন্টারন্যাশনালি কিন্তু এই জায়গাটা আর ধূপে টিকে না যে 5 জানুয়ারি ইলেকশন কি হয়েছে। এখন বিভ্রান্তি আছে। আচ্ছা, যাই হোক, আপনি বিভ্রান্তি, এখন একটা তো কালচার আছেই আমাদের কর্মীদেরকে বুঝ দেওয়ার জন্য, অমুক কথা বলতো, যখন এরা এটা পেয়ে গেছে এটাকে আপনারা কাউন্টার দেবেন, এটা ঠিক আছে, এটা কর্মীদেরকে বুঝ দেওয়ার জন্য এটা বলতে হয়, সেটা বলেন, সেটাতে কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু রিয়েলিটি হচ্ছে এই সরকার যেই ভাবে চলছে, যে সঞ্চালক সাহেব জুলুস সাহেব যে কথাটা বলেছেন, যে এটা তো ঠিক। মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, ওই যে যখন খালেদা জিয়া ক্যান্টনমেন্টে ছিলেন, তখন ক্যান্টনমেন্টে যখন গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে ওনাকে চলে যেতে হবে, তখন তারা হরতাল দিল। ওরা অ্যাক্ট করেন বা রিয়েক্ট করেন, তারা নিজেরা নিজস্ব ওয়েতে আন্দোলন করে গভর্নমেন্টকে লেকিস করা, সেটা তাদের ক্যাপাসিটি নাই, সেই ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ নাই। সেই ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ যদি থাকতো, পলিটিক্স ইটসেলফ এর হাইলি ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের প্রয়োজন আছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিচ্ছেন বলেই আজকে ওনারা এইভাবে একটা বিপদে পড়ে গেছেন। ভেরি স্মার্টলি প্লে করছেন। হ্যাঁ, উনি ভেরি স্মার্টলি সেই জায়গাটা এখন চালাই যাচ্ছেন। ওনারা একটা করেন, প্রধানমন্ত্রী একটা করেন, তাদেরকে এজেন্ডা দিয়ে দেন, ওনারা ওইটার জন্য চিৎকার করতে করতে হয়রান হয়ে যান। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা ইস্যু দিয়ে দেন, আবার ওইটা নিয়ে তারা একজস্টেড হয়ে যান, আবার আরেকটা ইস্যু দিয়ে দেন, এইভাবে চলতে চলতে 19 সাল পর্যন্ত যাবে। এটাও যে ভুটান, এটা যে আপনার যে লেমুর দর্জি বা হামিদ কারজাই, এরকম ভাবে, হ্যাঁ এরকম ভাবে যে কেউ যদি মানে আধিপত্যবাদী শক্তির সেবাদাসের ভূমিকা পালন করে, তখন তার আর খুব বেশি ইন্টেলেকচুয়াল হওয়ার দরকার নেই। সবকিছু সে চালায় যাবে। এখন আমি অন্য জায়গাটা আসি। প্রথম কথা হলো যে উনি যে ইকোনমিক গ্রোথের কথাটা বললেন, এই ইকোনমিক গ্রোথের মানে মূল জায়গাটা কি? আমাদের কৃষি প্রধান দেশ, বিএনপির আমলে এমনভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করা হয়েছে, অর্থাৎ বাজার অর্থনীতি মানে এবং কমিউনিকেশন এমনভাবে ডেভেলপ করা হয়েছে, যার ফলে আজকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, এখানে গ্রামে গঞ্জে এখনো 80% লোক গ্রামে বসবাস করে, এবং সেখানে কিন্তু গ্রামে যে লোকটা জোন বিক্রি করে সেও ডেলি 300 টাকা পায়। যার বাড়িতে মানে একেবারে ভিক্ষা করে, তার বাড়িতে একটা টিনের চালা আছে, এখন খড়ের ঘর না, এটা জাদুঘরে পাওয়া যাবে। প্রত্যেক জায়গায় স্যানিটেশন আছে, প্রত্যেক গ্রামে প্রাইমারি স্কুল আছে, প্রত্যেক জায়গায় হাই স্কুল আছে, এবং সেখানে কিন্তু একটা যে একেবারে সারাদিন মানে জোন বিক্রি করে সেও কিন্তু 3 বেলা খায়।
তাহলে এই যে বিষয়গুলোর মাঝ দিয়ে একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ করছে যারা বিভিন্ন কর্মকাণ্ডের মাঝে আছে এবং সেলফ এমপ্লয়মেন্ট এখানে জেনারেট করেছে। এইটা আপনার জিয়াউর রহমান সাহেবের আমল থেকেই, যেমন রুরাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল বিভিন্ন সময়, এই ডেভেলপমেন্টটা হয় এবং বিদেশে বহু লোকজন গেছে, তারা এখানে রেমিটেন্স পাঠিয়েছে করে টোটাল একটাই হয়েছে। কিন্তু এই সরকারের আমলে এসে গত 5 বছর ধরে মানে কোন জায়গাগুলো ধ্বংস হচ্ছে। যেমন আজকে বাংলাদেশ একটা প্রায় উন্নত দেশের মানে পর্যায়ে চলে যেতে পারত। এখানে আপনি দেখবেন অ্যাপেক্স উইভিং, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স যে গ্রুপ সম্পূর্ণরূপে তারা দেউলিয়া হয়ে বসে যেয়ে সেখানে অ্যাপেক্সের একটা অংশ তারা মানে তাদের শেয়ার বিক্রি করে দেশে বেরোয় গেছে, আর একটা অংশ মিল টিল বন্ধ করে দিয়ে তারা দেউলিয়া হয়ে তারা ঘরে বসে গেছে। আজকে কেয়া কসমেটিক্স যেটা মানে মানে এত বড় কেয়া গ্রুপ তৈরি হয়েছিল, আজকে সে কেয়া গ্রুপ সম্পূর্ণরূপে তার মিল টিল সম্পূর্ণ লেআউট করে দিয়ে তারা এখন প্রায় ঘরে বসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আজকে বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ কোম্পানি দুটো একটা বাদ দিলে সব আজকে এটা হয়েছে। আমি যেটা প্রথমে বললাম গার্মেন্টস সেক্টর এই অবস্থা, মানে 6000 কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়েছে। এখানে কিন্তু একমাত্র 2-1টা ওই যে কেয়ার সাবানায় যে লাক্স টাক্স কিছু বাদ দিলে, লাক্স তো ইন্ডিয়ান লেবার তো বিদেশি এখানে কিন্তু সেই আগের দিনে সেই অ্যারোমেটিক সেই ওই যে বিভিন্ন সাবান টাবানগুলো পাওয়া যেত এগুলো এখন নেই। কিন্তু তাহলে বাংলাদেশের এই যে শিল্প বাণিজ্য যেভাবে ধ্বংস হয়ে গেছে এবং যেভাবে লুটপাট হচ্ছে, সেই জায়গায় গ্রোথটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে গ্রোথটাকে ওনারা ক্যাপিটালাইজ করতে চাচ্ছেন, এটা কিন্তু ক্যাপিটালাইজ হয় না। এটা একটা ব্যাপক আলোচনার বিষয়। এটা নিয়ে এই অর্থনীতির এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতে গেলে আলাদা আলোচনার প্রয়োজন হবে। যাক, আমি সেটির দিকে যাচ্ছি না, গ্রোথের কথাটা বললাম। এখন উনি যেটা বলতে চান যে এখানে আপনার মানে শুধু বিএনপির ভুল দেখছেন, বিএনপি এটা করতে পারছে না, বিএনপি ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করতে পারছে না। বিএনপি একটা এটি ওনারা বলছেন, উনি যে কারণে বলছেন যে বিএনপি যে ক্ষমতায় যাওয়ার জন্য হাহাকার করছে বা আন্দোলনের হুমকি ধমকি দিচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্য হাহাকার নয় তো, সেই জন্য উনি বলছেন যে বিএনপি সেটি পারবে না। এম আই রাইট? বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার জন্য হাহাকার করতো, বিএনপি একটা জিনিস খুব ক্লিয়ার কথা আমরা বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে দেশে এখন একটা নির্বাচনের দরকার এই সংকট উত্তরণের জন্য। যে কারণে বলতে চাচ্ছি যে গত নির্বাচনে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যে দেশে জনগণের মাত্র 5% অংশগ্রহণ করে এবং 95% অংশগ্রহণ করে না, তাহলে বুঝতে হবে যে সেই নির্বাচনের মধ্যে, কারণ এই দেশটা কিন্তু এটা পিপলস রিপাবলিক, এই রিপাবলিকটা হলো পিপলসের রিপাবলিক। এখানে জনগণের সার্বভৌম ক্ষমতা, দেশের সার্বভৌম ক্ষমতা হলো ন্যস্ত জনগণের উপরে। অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল, এবং সেখানে জনগণ সেই পাওয়ার মানে সোভরেন পাওয়ার, সেই পাওয়ারটা একমাত্র এক্সারসাইজ করে ভোটের মাধ্যমে। তো জনগণ যেখানে ভোট দিয়ে যে প্রতিনিধি তৈরি করে, তাদের মেজরিটিরা যখন গভর্নমেন্ট ফর্ম করে, দ্যাট গভর্নমেন্ট ইজ কল্ড দি গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যেহেতু এটা জনগণের ভোট ওখানে নাই, সেই জন্য আমরা একটা ভোটের কথা বলছি। জনগণের ভোটের অধিকারটাকে নিশ্চিত করার জন্য বিএনপি আন্দোলন করছে, এবং বিএনপির আন্দোলন হচ্ছে যে দেশের এই যে অর্থনীতি, বিএনপি আজকে যদি ক্ষমতায় গেলে আমরা কি করব? আমরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে মিটিং করতে দেবো, মিছিল করতে দেবো, কোনো আপত্তি নেই। সমস্ত বিরোধী দল তার মিটিং মিছিল করবে। একটা সময় এখানে ছিল, এটা দিলীপ দার মনে থাকার কথা, যে 72 থেকে 75 পর্যন্ত এই দেশে যখন ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চলছিল, তখন এদেশের সাম্যবাদী দল, বিপ্লবী কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, ওই হক তোহার মানে যে ওনাদের অনুত্থান ছিল, তারপর এখানে শেয়ার শিকদার সরবরাহ পার্টি, এখানে জাসদের গণবাহিনী, এখানে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ দলগুলো তারা কিন্তু মানে এদেরকে প্রতিহত করছিল। এবং তখন মানুষ কিন্তু, যেহেতু তখন গণতান্ত্রিক দলগুলো ওইভাবে পারছিল না বলেই, তখন মানুষ আস্তে আস্তে ওই সশস্ত্র এইসব গ্রুপের কাছে মানে আস্তে আস্তে আস্থা পাচ্ছিল। কিন্তু যেহেতু আপনার এরা বাম রাজনীতি করতো, প্রগতিশীল রাজনীতি করতো, তারা একদিকে যেমন তারা মৌলবাদ বিরোধী মানে আদর্শগত ফাইট করতো, অন্যদিকে স্বৈরাচার বিরোধী ফাইট করতো। আজকে কিন্তু বাংলাদেশে এই বাম ধারার রাজনীতিগুলো বন্ধ হয়ে গেছে। আজকে এখানে সাম্যবাদী দল নন এক্সিস্টেন্ট হয়ে গেছে। ওই দাদা আছেন, আজকে আপনার বিপ্লবী কমিউনিস্ট পার্টি নাই, আজকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নাই, আজকে আপনার বিপ্লবী কমিউনিস্ট পার্টির মধ্যে আবার বিভিন্ন গ্রুপ নাই, আজকে সিরাজ শিকদারের পার্টি নাই, জাসদের নাই। তাহলে আজকে আছেটা কি? আছে এক লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আর আছে ফান্ডামেন্টালিস্ট জঙ্গিবাদ। আজকে এই সরকার যদি লিবারেল ডেমোক্রেসিকে অ্যালাউ না করে, মিটিং মিছিল করতে, কথা বলতে না দেয়, এবং নির্বাচন যদি অ্যালাউ না করে, এবং নিজের জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করে, ফ্যাসিবাদী মানে ফ্যাসিবাদ মানে কি? বল প্রয়োগ। ফ্যাসিমো মানে বল প্রয়োগ, ফ্যাসিমোর থেকে ফ্যাসিজম
মানে বল প্রয়োগ করে যারা ক্ষমতা থাকে, যেমন হিটলার ছিল, যেমন মুসলিনী ছিল, যেমন নমরুদ ছিল, ফেরাউন ছিল, চেঙ্গিস খান ছিল, হালাকু খান ছিল, ঠিক তেমনি আজকে বর্তমান সরকার আছে। এটা হলে হবে কি, দেশটা অটোমেটিক্যালি জঙ্গিবাদের দিকে চলে যাবে। তাহলে এই সরকার দায়ী থাকবে, দিস গভর্নমেন্ট উইল বি হেল্প ফর ইনভাইটিং জঙ্গিবাদ অ্যান্ড সন্ত্রাসবাদ অফ দিস কান্ট্রি। অতএব এই জন্য একমাত্র নির্বাচন ছাড়া, লিবারাল ডেমোক্রেসি ছাড়া এই দেশে আপনার কোনো অবস্থাতেই এই দেশে উন্নতি হবে না, স্থিতিশীল হবে না। এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে সরকারকে মানে সরকারকে বাধ্য করা উচিত। এবং দিলীপ দত্ত আমার মনে হয় যে উনি যদি সত্যি বাম রাজনীতি বিশ্বাস করে, উনি বলছে আদর্শগত দিক ঠিক আছে, তাহলে ওনার ওখান থেকে বেরিয়ে আসা উচিত। ওনার ওখান থেকে বেরিয়ে এসে ওনার আমাদের সাথে জয়েন করা উচিত। যেমন ওনার একটা গ্রুপ আমাদের সাম্যবাদী দলের একটা গ্রুপ, তারা কিন্তু আলাদা পার্টি ফর্ম করে তারা আমাদের সাথে চলে এসেছে। এবং দিলীপ দার উচিত আমাদের সাথে জামাতের সাথে আমাদের সম্পর্কটা যেমন চলে গেছে। আবার আপনাদের 20 দলীয় জোট থেকে কয়েকটি রাজনৈতিক দল বেরিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবার তাদের অনুষ্ঠানে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াতও দিচ্ছেন। তো আপনাদের জোট থেকে তো 3-4টি দল বেরিয়ে গেছেন যারা আজন্ম জাতীয়তাবাদী রাজনীতি করেছে, বেরিয়ে গিয়ে তারা আবার তাদের দলের অনুষ্ঠানে দাওয়াত দিতে প্রধানমন্ত্রীর কাছে তো সবসময় একটা গুরুত্ব যাবেই, যাবে। আমাদের জালটা নিয়ে গেছেন, কিন্তু আমাদের জাল সাম্যবাদী দল নিয়ে গেছেন, কিন্তু ওইটা দিয়ে তো আর ভালো কিছু হবে না। বলো যে আওয়ামী লীগেরও ভালো লোক তো আছে, তারাও কিন্তু আজকে এই সমস্ত লুটপাট, আজকে এই সমস্ত সন্ত্রাস পছন্দ করে না। আওয়ামী লীগের অনেক লোক একটু উন্মুক্ত হোক রাজনীতি একসময় উন্মুক্ত হবে, উন্মুক্ত তো আছে, স্বপ্ন তো কি আছে। তাহলে 7 তারিখে আপনি আমাদের মিটিং করতে দেন না কেন? সেটা তো আরেকটা বিষয়। 7 তারিখে পল্টনের 8 তারিখ, সেটা তো আরেকটা বিষয়। আপনাকে পারমিশন দেয় না, সেটা আরেকটা বিষয়। আপনাকে এখন কিশোরগঞ্জ তো পারমিশন দিচ্ছে, কিশোরগঞ্জ তো পারমিশন দিচ্ছে। না, ঢাকায় সেদিন আমাদের পারমিশন দেননি কেন? সেটা গভর্নমেন্টের পলিসির কারণে। আপনারা কন্ট্রোল করেন তো, আপনারা তো গভর্নমেন্ট এনি অথরিটি যে সেখানে আমরা যুদ্ধ ঘোষণা করতে দিয়েছিলাম। আপনারা তো যুদ্ধ ঘোষণা করছেন তো, অতীতে তো যুদ্ধ ঘোষণা করছেন। সেখানে কি বিএনপি সেদিন আপনারা মুক্তিযোদ্ধাদের সমাবেশ করার নাম দিয়ে সারা ঢাকা শহরে অ্যানার্কিজম করছেন। এত ভয় তো ভয় করে আপনারা অ্যানার্কিজম করবেন, মানুষের জানমালের নিরাপত্তা ভয় ছিল একটাই যে 8 তারিখে জনসভা হলে ঢাকা শহরে সেদিন 20 লাখ লোক নেমে আসতো। এই ভয়টা তো এখানে না, নামলে কি হয়েছে? 20 লাখ লোক হলে কি হয়েছে? কিন্তু একসময় তো কি হয়েছে? আপনি কি ক্ষমতা দখল করতে পারতেছেন নাকি 20 লাখ? এই যে আরেকটা কথা আপনি বলেছেন মাঝখানে, কি যে ইউরোপীয় ইন্টার পার্লামেন্টারি বোর্ড এই যে বলছেন, এখানে এই বিষয়টা কি? এই বিষয়টা হলো এই যে যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন জাতীয় পার্টি, তখন আপনার কি বলতেন যে স্বৈরাচার নাকি? তখন কিন্তু হুমায়ুন রশিদ সাহেব ছিলেন স্পিকার, তিনিও কিন্তু একবার ওই মানে সংগঠনের তিনি নির্বাচন করার জন্য তিনি প্রার্থী হয়েছিলেন। কথা হলো যে রাষ্ট্র ক্ষমতায় হন নাই তো, হয় না হয় সেটা হলো ভোটে রাষ্ট্র ক্ষমতা যে রাষ্ট্র ক্ষমতা যার দখলে সেই সরকার। এখন রাষ্ট্র ক্ষমতা যে কদিন মুস্তাক সাহেবের দখলে ছিল, মুস্তাক সরকার, তখন বিদেশিরা সব মুস্তাকের সাথে মানে চুক্তি করেছে। রাষ্ট্র ক্ষমতা যে 3 দিন খালেদ মোশাররফ ছিল সেই সরকার, রাষ্ট্র ক্ষমতা যে কদিন মানে যার দখল থাকবে সেই সরকার। আজকে যদি রাষ্ট্র ক্ষমতা আপনি আসেন দখল করে, আজকে আপনি সরকার, কালকে আপনি চলে যান। এইগুলো তো আভ্যন্তরীণ ব্যাপার, এইটা নিয়ে তো বাইরের লোকগুলো কথা বলবে না। কিন্তু আভ্যন্তরীণ ব্যাপারে সবাই ওয়াশ করছে, যে বাংলাদেশের ডেমোক্রেসি আছে কি নাই, বাংলাদেশের যে গণতন্ত্রের লেশমাত্র নাই, এটা কিন্তু বিশ্ব এখন দেখছে। আমার মনে হয় যে আপনি যদি প্রকৃতই দেশের মুক্তি চান, প্রকৃতই যদি জনগণের প্রতি আপনার দরদ এবং ভালোবাসা থাকে, প্রকৃতই যদি সেই সাম্যবাদী দলের সেই দিলীপ হয়ে থাকে, সেই অচিন্ত সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ইতিহাস যদি আপনার মনে পড়ে, তাহলে আমি এখন আপনার চারুমজুমদার লাইনে যেতে বলছি না, কিন্তু আপনি অন্তত এই ফ্যাসিবাদী শক্তির থেকে বেরিয়ে আসেন। আর জামাতের সাথে আমাদের সম্পর্ক আমরা বলেছি, জামাত যতক্ষণ প্রকাশ্য রাজনীতিতে আছে ততক্ষণ জামাতের সাথে আমাদের জোট আছে, এই ভোটের জোট। কিন্তু এই জোট পার্মানেন্ট না, এটা আজকে আছে কালকে আমাদের, মানে এটা হলো আদর্শগত কিছু না, এটা হলো জাস্ট নির্বাচনী জোট। এখানে আপনি জামাতকে বিএনপিকে জড়ান কেন? বিএনপি মুক্তিযোদ্ধার খুব সংক্ষেপে আমার হাতে খুব এক লাইনে আমি কথাটা বলছি, আমি তো বেশি কিছু বলবো না। আমার কথাটা হচ্ছে যে রাজনীতি তো সবসময় দ্বন্দ্বের সমাহার, সবসময় দ্বন্দ্ব, কিভাবে কোনটা যাবে, এক এক সময় এক রকম দ্বন্দ্ব থাকে, তাই না?
এখনকার দ্বন্দ্ব হচ্ছে কি, আমাদের বিশ্লেষণে জঙ্গিবাদ মূলবাদ হচ্ছে প্রধান দ্বন্দ্ব, এবং সেটা আপনারা উৎসাহিত করছেন। এখন প্রধান দ্বন্দ্বের প্রধান দিক হচ্ছে জঙ্গিবাদ মূলবাদ, এবং তার সাথে অ্যালায়েন্স করছে হচ্ছে বিএনপি। আমার মনে আছে, শুনেন, 6 অক্টোবর 2001 সাল 1 তারিখে ইলেকশন হয়েছিল, তখন বিএনপি জয়লাভ করছিল, 4 দলীয় জোট। আপনার 6 অক্টোবর আমি মাননীয় তদানীন্তন যে সম্ভাব্য প্রধানমন্ত্রী, ওনাকে জানিয়েছিলাম, কি কংগ্রেচুলেশন জানিয়েছিলাম, এবং বলেছিলাম জামাতের সাথে আপনি সরকার গঠন করিয়েন না, কারণ জামাত ডিফারেন্ট এজেন্ডা আছে। আজকে জামাতের সাথে তখন থেকে যদি ওনারা সরকার, বিএনপি সরকার গঠন না করতো, তাহলে দেশের রাজনৈতিক এনভায়রনমেন্ট আরেক রকম হতো। জামাত তার ডিফারেন্ট এজেন্ডা ছিল বলে আজকে তার নেতৃত্বে আজকে বিএনপি কে কবজা করছে এবং দেশের সংকট সৃষ্টি হচ্ছে, এবং এই জন্য এই দায়িত্ব থেকে বিএনপি রক্ষা পাবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এবং মিস্টার দিলীপ পূর্ব, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, দুজন অতিথি আমার, দুজনই অভিজ্ঞ রাজনীতিক, সরকারে মন্ত্রিত্ব করেছেন, দুজনই একসময় বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একজন এখন আমার ডানে আছেন, ডানে একটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আরেকজন আমার বামে বসা আছেন, বাম রাজনীতি এখনও করছেন, এখনও তিনি সশস্ত্র সংগ্রামের স্বপ্ন দেখছেন, কিন্তু এটি মূলত বুর্জোয়া শ্রেণীকে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সঙ্গে জোট বেঁধে আছেন, এবং এরকম একটি দলের সঙ্গে তিনি সরকারেও ছিলেন। অবস্থান বদলেছে, পৃথিবীটাও বদলে যাচ্ছে, কাজেই ওনাদের অবস্থান বদলের মধ্যে তেমন কোনো সমস্যা নেই। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক সংকটকে ওনারা কীভাবে দেখছেন, এরকম একটা প্রশ্ন দিয়ে আমি আলোচনাটা শুরু করেছিলাম। মিস্টার বড়ুয়া মনে করেন যে দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, স্থিতিশীলতা আছে। তিনি মনে করেন সংকট আছে খানিকটা, কেটে যাবে 2019 অর্থাৎ 2019 সালের জানুয়ারিতে যখন নির্বাচন হবে তখন। তবে দেশের সংকটের চেয়ে তিনি বড় সংকট দেখেন তাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে। অন্যদিকে মিস্টার নিতাই রায়চৌধুরী মনে করেন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা একেবারেই নেই, সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। বিএনপির মধ্যেও কোনো সংকট নেই, সংকট যা আছে তিনি মনে করেন সরকারের মধ্যে, এবং তিনি মনে করেন এটি আশু নির্বাচনই হচ্ছে সকল সংকটের সমাধান দিতে পারে। আশু জাতীয় সংসদ নির্বাচন সকল সংকটের সমাধান দিতে পারে। এই দুই পক্ষের এই আলোচনা থেকে এটি মোটামুটি স্পষ্ট, যেহেতু আমরা সকলেই জানি যে দুটো প্রধান রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বে যে জোট আছে তারা বাংলাদেশের একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করেন, দুপক্ষই করেন, এবং এক পক্ষ আরেক পক্ষকে বাদ দিয়ে বা এক পক্ষের আকাঙ্ক্ষা বা দাবিকে একেবারেই তোয়াক্কা না করে বিবেচনায় না নিয়ে কিন্তু অন্য পক্ষ খুব একটা সুবিধা যে করতে পারবেন সেটি কিন্তু নয়। অর্থাৎ বিএনপি যদি আওয়ামী লীগকে কোনোভাবেই বিবেচনায় না নেয়, আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, সেটি যেমন বিএনপির জন্য সুখের বা কল্যাণকর হবে না, অন্যদিকে আওয়ামী লীগ যদি কোনো অবস্থাতেই বিএনপিকে একেবারেই বিবেচনার মধ্যে না নেয়, একেবারেই দেশের শত্রু বানিয়ে ফেলে, সেটিও কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি বা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে না। বরং এরকম একটা পরিস্থিতিতে এই দুপক্ষের কোনো এক পক্ষের অনুপস্থিতি অন্য যে কোনো অশুভ শক্তি রাজনীতিতে আবির্ভাবের সম্ভাবনাকে অনেক বেশি জাগিয়ে তুলতে পারে, যেটি আমরা কেউই চাই না, বাংলাদেশের নাগরিকরা কেউই চান না, এবং বোধ করি ওনারাও চাইবেন না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।